একবার চিন্তা করুন তো, আপনার সারা জীবনের হাড়ভাঙা খাটুনে জমানো টাকা একটা লোহার লকারে রেখে এসেছেন। আপনার বিশ্বাস সেখানে আপনার টাকা সবচেয়ে নিরাপদে থাকবে। কিন্তু একদিন সকালে উঠে শুনলেন সেই লকারের চাবি যাদের কাছে, তাদের অবস্থাই নড়বড়ে। আপনার মনে তখন যে অস্থিরতা কাজ করবে, ঠিক একই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশের লাখো আমানতকারী। গত কয়েক মাস ধরে সবার মনে একটাই প্রশ্ন, ব্যাংকে কি আমার টাকা আসলে নিরাপদ? সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা রকম আতঙ্ক আর খবরের কাগজে শিরোনাম দেখেই অনেকেই বিভ্রান্ত। আজকের ভিডিওতে আমরা কোনো তর্কে যাব না, বরং একদম সহজ ভাষায় কিছু বাস্তব উদাহরণ এবং বাংলাদেশ ব্যাংকের তথ্য দিয়ে বিশ্লেষণ করব বর্তমান পরিস্থিতি। ভিডিওর একদম শেষে আমরা জানব এমন একটি উপায়ের কথা যা আপনার টাকা রক্ষার ক্ষেত্রে ব্যাংকের চেয়েও বেশি নিরাপত্তা দিতে পারে। আমি রেজাউল করিম আছি আপনার সঙ্গে, আপনারা দেখছেন অর্থনীতির গল্প। ব্যাংকিং খাতের এই অস্থিরতা বুঝতে হলে আমাদের পাড়ার একটি ছোট সমিতির কথা ভাবা যেতে পারে। ধরুন, পাড়ার ১০ জন মানুষ মাসে ১,০০০ টাকা করে একটি সমিতিতে জমা দেন এই আশায় যে প্রয়োজনের সময় তারা ঋণ পাবেন। এখন সেই সমিতির ক্যাশিয়ার যদি আপনার জমানো টাকা এমন একজনকে ধার দেন যিনি সে টাকা নিয়ে পালিয়ে গেছেন বা ব্যবসায় লস করে আর ফেরত দিতে পারছেন না, এখন আপনি যখন আপনার টাকা ফেরত চাইবেন তখন সে ক্যাশিয়ার আপনাকে টাকা দিতে পারবে না। বাংলাদেশের কিছু ব্যাংকের ক্ষেত্রে ঠিক এটাই ঘটেছে। বড় বড় শিল্প গ্রুপ ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়েছে, কিন্তু সে টাকা আর ব্যাংকে ফেরত আসেনি। এটাকে টেকনিক্যাল ভাষায় বলা হয় খেলাফি ঋণ। যখন এই ঋণের পরিমাণ বেড়ে যায় তখন ব্যাংকের ভল্টে নগদ টাকার টান পড়ে। এটাকে বলা হয় তারল্য সংকট। এর সাথে যখন মানুষের মনে ভয় ঢুকে যায় যে ব্যাংকটি বোধহয় আর টাকা দিতে পারবে না, সবাই লাইনে দাঁড়ায় টাকা তোলার জন্য। এটাকে বলা হয় ব্যাংক রান। অনেকের মনে প্রশ্ন জাগে, ব্যাংক যদি পুরোপুরি বন্ধ হয়ে যায় তবে কি আমি আমার জমানো টাকা ফেরত পাবো? এই বিষয়টি একটি ইন্স্যুরেন্স বা বীমার মতো। ধরুন, আপনি আপনার বাইকের বীমা করেছেন। যদি বাইকটি দুর্ঘটনা কবলিত হয় তবে বীমা কোম্পানি আপনাকে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা ফেরত দেয়। একইভাবে বাংলাদেশ ব্যাংকের একটি আমানত বীমা ট্রাস্ট ফান্ড আছে। এর নিয়ম অনুযায়ী যদি কোনো ব্যাংক দেউলিয়া হয়ে যায় বা কার্যক্রম বন্ধ করে দেয়, তবে প্রত্যেক আমানতকারীকে তার জমার বিপরীতে সর্বোচ্চ ২ লক্ষ টাকা পর্যন্ত সরাসরি ফেরত দেওয়ার গ্যারান্টি দেওয়া হয়। অর্থাৎ আপনার অ্যাকাউন্টে যদি ২ লক্ষ টাকা থাকে তবে আপনি পুরো ২ লক্ষ টাকাই ফেরত পাবেন। কিন্তু যদি ২০ লক্ষ টাকা থাকে তবে সরকারি আইন অনুযায়ী আপনি দ্রুত ২ লক্ষ টাকা পাবেন এবং বাকি টাকা ব্যাংকের সম্পদ বিক্রি করে ধাপে ধাপে ফেরত দেওয়ার চেষ্টা করা হবে। এই তথ্যটি আপনার আতঙ্ক কমাতে সাহায্য করতে পারে। সব ব্যাংক কিন্তু একই রকম বিপদে নেই। বিষয়টি অনেকটা বাজারের দোকানের মতো। কোনো দোকানের বদনাম থাকলেও পাশের দোকানটি হয়তো খুব সততার সাথে ভালো ব্যবসা করছে। একটি ব্যাংক নিরাপদ কিনা তা বোঝার জন্য আপনাকে তার ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও বা মূলধন পর্যাপ্ততা দেখতে হবে। সহজ কথায়, একটি ব্যাংকে যদি নিজের পর্যাপ্ত পুঁজি থাকে এবং খেলাফি ঋণের পরিমাণ ৫% নিচে থাকে তবে সেই ব্যাংককে অত্যন্ত শক্তিশালী হিসেবে ধরা হয়। বর্তমান সময়ে বাংলাদেশ ব্যাংক পিসিএ ফ্রেমওয়ার্ক বা এক ধরনের হেলথ চেক আপ সিস্টেম চালু করেছে। যেমন ডাক্তার আমাদের রিপোর্ট দেখে বলেন আমরা সুস্থ না অসুস্থ, কেন্দ্রীয় ব্যাংকও তেমনি ব্যাংকগুলোকে ক্যাটাগরি করছে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ঝুঁকি কিছুটা কম, কারণ তার পিছনে স্বয়ং সরকার দাঁড়িয়ে থাকে। তাই টাকা রাখার আগে সেই ব্যাংকের গত ১-২ বছরের আর্থিক রিপোর্ট বা নিউজগুলো একটু যাচাই করে নেওয়া বুদ্ধিমানের কাজ। সাম্প্রতিক সময়ে ব্যাংক মার্জার বা একীভূতকরণ নিয়ে আলোচনা হচ্ছে। এটাকে আপনি ২ বন্ধুর ব্যবসার সাথে তুলনা করতে পারেন। ধরুন, এক বন্ধুর ব্যবসা খুব খারাপ যাচ্ছে আর অন্য বন্ধুর ব্যবসা খুব রমরমা। এখন খারাপ অবস্থায় থাকা বন্ধুটির ব্যবসা যাতে একদম বন্ধ না হয়ে যায় সেই জন্য ভালো বন্ধুটির সাথে পার্টনারশিপে ব্যবসা শুরু করলো। এতে খারাপ অবস্থায় থাকা বন্ধুর পাওনাদাররা অন্তত তাদের টাকা ফেরত পাওয়ার একটি নিশ্চয়তা পায়। ব্যাংক একীভূতকরণও ঠিক তাই। দুর্বল ব্যাংকটি যখন সবল ব্যাংকের সঙ্গে মিলে যায় তখন আপনার আমানত হারায় না, বরং সেটি সবল ব্যাংকটির অধীনে চলে যায়। এটি আমানতকারীদের জন্য ভয়ের কিছু নয়, বরং এটি একটি রক্ষা কবচ যা আপনাকে অনিশ্চয়তা থেকে রক্ষা করে। অনেকেই ব্যাংকের ওপর রাগ বা ভয় থেকে টাকা তুলে ঘরের আলমারিতে বা বালিশের নিচে রাখছেন। কিন্তু এটি কি আসলেই ভালো সমাধান? ধরুন, আপনি ১,০০০ টাকা আলমারিতে রাখলেন,
এখন বাজারে মুদ্রাস্ফীতির হার যদি 10% হয়, তবে 1 বছর পর সেই 1000 টাকা দিয়ে আপনি আজকের 1000 টাকার সমান জিনিস কিনতে পারবেন না। অর্থাৎ আপনার টাকার মান কমে হয়ে যাবে 900 টাকা। ব্যাংকে থাকলে অন্তত আপনি একটা ইন্টারেস্ট বা মুনাফা পাবেন, যা ওই মুদ্রাস্ফীতির লস কিছুটা হলেই কমিয়ে দিবে। তাছাড়া ঘরে টাকা রাখা মানে চোর ডাকাতের ভয় বা অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনার ঝুঁকি তো আছেই। তাই হুজুগে পড়ে টাকা ঘরে তুলে রাখা আসলে নিজের পায়ে কুড়াল মারার মতো। এই পরিস্থিতিতে আপনার জন্য সবচেয়ে স্মার্ট স্ট্র্যাটেজি হতে পারে ডোন্ট পুট অল ইয়োর এগস ইন ওয়ান বাস্কেট, বা সব ডিম এক ঝুড়িতে না রাখা। আপনার যদি বড় অঙ্কের সঞ্চয় থাকে, তবে সেটি একটি ব্যাংকে না রেখে দেশের প্রথম সারির 3-4টি শক্তিশালী ব্যাংকে ভাগ করে রাখুন। এতে একটি ব্যাংকে কোনো সমস্যা হলে আপনার পুরো সঞ্চয় ঝুঁকির মুখে পড়বে না। এছাড়া একটি দুর্দান্ত বিকল্প হলো ট্রেজারি বন্ড। এটি ব্যাংকের চেয়েও নিরাপদ, কারণ এখানে গ্যারান্টার হিসাবে থাকে স্বয়ং বাংলাদেশ সরকার। বর্তমান ট্রেজারি বন্ডের মুনাফার হারও অনেক ভালো। তাই ব্যাংক খাত নিয়ে আতঙ্কিত না হয়ে বরং নিজের পোর্টফোলিও ডাইভার্সিফাই করুন। মনে রাখবেন, গুজব সব সময় সত্য হয় না, তবে সতর্কতা সব সময় কাজে দেয়। সঠিক তথ্য জানুন এবং আপনার কষ্টের উপার্জনকে সুরক্ষিত রাখুন। আর নিয়মিত আর্থিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।